ওকে, আমরা আজকে আলোচনা করব হচ্ছে বিসিএসের আন্তর্জাতিক বিষয়াবলীর প্রথম চ্যাপ্টারের পার্ট 1 নিয়ে। পার্ট 1 হচ্ছে বিশ্ব সভ্যতা ও তার ইতিহাস। তো বিশ্ব সভ্যতা আর ইতিহাস নিয়ে আমরা আজকে পার্ট 1-এ আলোচনা করব। আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। আমরা হয়তো অনেকে নাম শুনেছি। তো মেসোপটেমিয়া সভ্যতা নিয়ে আলোচনা করার আগে আমাদের একটু এর ভৌগোলিক অবস্থানটা জানতে হবে। তো সেটা জানার জন্য আমি এখানে একটা আগে থেকে গ্রাফ পৃথিবীর ম্যাপ আঁকিয়ে এনেছি, মধ্যপ্রাচ্যের বিশেষ করে। এটা হচ্ছে ইরান, এটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের এখানে আরও কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র আছে যেগুলো আমরা বর্তমানে চিনি, যেমন আরব আমিরাত, কুয়েত, তারপর বাহরাইন। এই উপসাগরীয় অঞ্চলের এই পার ঘেঁষে ঘেঁষে আছে, আমরা সেগুলো ম্যাপে দেইনি। এটা হচ্ছে ওমান, এটা হচ্ছে ইয়েমেন। আমরা বর্তমানে যেসব যুদ্ধ নিয়ে আলোচনা শুনছি যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে বা ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে, সেটা কিন্তু এই পাশে ঘটতেছে। এখানে একটা ক্ষুদ্র পথ আছে, ম্যাপে মনে হচ্ছে ক্ষুদ্র কিন্তু বিশাল পথ আর কি। বাট আমার আঁকতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমারটা বিশাল বড় হয়ে গেছে। মনে হচ্ছে এটা তো এক নদীর মতো, বাট এটা একটা ক্ষুদ্র প্রণালীর মতো নালী, যেখান দিয়ে মূলত তেলের জাহাজগুলা, ট্যাঙ্কারগুলা পাস হয়। এইখানেই মূলত হরমুজ প্রণালী, ওমান আর ইরানের মাঝে। ওকে, সো এইটা হচ্ছে এই যে অঞ্চলটা, এটা হচ্ছে পার্সিয়ান ওশান বা পারস্য উপসাগর। আর এই যে অঞ্চলটা সৌদি আরব আর এই যে মিশরের মাঝে, এটাকে বলা হয় রেড সি। আমরা হয়তো নাম শুনেছি লোহিত উপসাগর। যাক, এইগুলো হচ্ছে ভৌগোলিক অবস্থান। এটা ইরাক, এটা জর্ডান, এটা সিরিয়া, এটা হচ্ছে ইসরায়েল। আর এই পাশে একটা আছে, এই পাশে হচ্ছে একটা সাগর আছে এইদিকে, সেটা আমরা অনেকের নাম জানি, সেটা হচ্ছে মেডিটেরিয়ান সি। মেডিটেরিয়ান সি মানে হচ্ছে ভূমধ্য সাগর, সেকে বলা হয় ভূমধ্য সাগর। আমি একটু পানি আঁকি যাতে বোঝা যায় যে এটা সমুদ্র। এই যে এগুলো হচ্ছে সমুদ্র, এগুলো হচ্ছে ল্যান্ড। ওকে, আমাদের আজকের টপিক হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। তাই মেসোপটেমিয়া আমি এখানে লিখি, হেডলাইন দেই, মেসোপটেমীয় সভ্যতা। ওকে, মেসোপটেমিয়া সভ্যতা কোথায়, কিভাবে তৈরি হয়েছে সেই বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। সেই জানার জন্যই আজকের এই ম্যাপটা। মেসোপটেমিয়া সভ্যতাটা মূলত আমাদের এই যে এই পার্সিয়ান উপসাগরের এইখান থেকে ভূমধ্য সাগরের আগ পর্যন্ত একটা অর্ধচন্দ্রাকার যে পথ তৈরি হয়েছে। এই যে অর্ধচন্দ্রাকার, আমি ম্যাপে হয়তো দেখাতে, আমি একটা পেন্সিল নেই তাহলে দেখাতে সুবিধা হবে। পার্সিয়ান ওশান থেকে মেডিটেরিয়ান সি পর্যন্ত একটা অর্ধচন্দ্রাকার, যে এরকম একটা অর্ধচন্দ্রাকার সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। সেই সাম্রাজ্যটাকেই বলা হয় মেসোপটেমিয়া সাম্রাজ্য। সো মেসোপটেমিয়া সাম্রাজ্য বেসিক্যালি মূলত মেসোপটেমিয়া সাম্রাজ্যের ভিতরে বর্তমান ইরাক ছিল, তারপরে জর্ডান ছিল, এখানে হচ্ছে সিরিয়ার কিছু অংশ ছিল, ইসরায়েলের কিছু অংশ ছিল। মূলত এই অংশ, মূলত মেসোপটেমিয়া সভ্যতা মূলত বলতে গেলে ইরাক কেন্দ্রিক ছিল, ইরাকের বেশিরভাগ অঞ্চলে ছিল, যদি না ভুল বলে থাকি। এখন আসি, এই যে অর্ধচন্দ্রাকার যে অঞ্চলটা, এটাকে বলা হয়, এই যে অর্ধচন্দ্রাকার, তাই এটাকে বলা হয় ক্রিসেন্ট। ক্রিসেন্ট মানে হচ্ছে অর্ধচন্দ্রাকার, এটাকে বলা হয় ক্রিসেন্ট। কিন্তু শুধুই ক্রিসেন্ট বলা হয় না, ফার্টিল ক্রিসেন্ট বলা হয়। FERTIL, ফার্টিল ক্রিসেন্ট বলা হয়। কেন ফার্টিল ক্রিসেন্ট? ফার্টিল মানে হচ্ছে উর্বর, আর ক্রিসেন্ট মানে হচ্ছে চন্দ্রাকার। সো উর্বর চন্দ্রাকার বলা হয়। এর পিছনে একটা কারণ আছে। আমরা
মাঝে মাঝে শুনতাম ইসলামিক আলোচনায় যে ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় দেখা যাবে কিয়ামতের আগে আগে, এরকম একটা কাহিনী শুনতাম আমরা, মিথোলজিক্যাল। তো ইরাকের এই অঞ্চলটাতে এখান দিয়ে টাইগ্রিস নদী আর এখান দিয়ে ইউফ্রেটিস নদী, দুইটা নদী প্রবাহিত হয়েছে। আমরা যদি ম্যাপে দেখি, ম্যাপের এইটা হচ্ছে উত্তর, এইটা হচ্ছে দক্ষিণ, এইটা হচ্ছে পশ্চিম, আর এইটা হচ্ছে পূর্ব। সো এইটা হচ্ছে পশ্চিম ওয়ার্ল্ড, এটা হচ্ছে পূর্ব ওয়ার্ল্ড, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ দিক। সো ইরাকে দুইটা নদী প্রবাহিত হইতো, একটা হচ্ছে ইউফ্রেটিস নদী আর একটা হচ্ছে টাইগ্রিস নদী। ইউফ্রেটিসকে বলা হয় ফোরাত নদী আর টাইগ্রিসকে বলা হয় দাজলা নদী। তো তখনকার মানুষ তো যাযাবর ছিল, মানুষ ছিল যাযাবর, এখানে সেখানে বসবাস করত। তো তখন মানুষ প্রয়োজন করলো যে একটা সমাজ ব্যবস্থা গড়ে ওঠা দরকার, মানে একটা সমাজ দরকার যেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে। তো সেই বেসিসেই এই যে দুইটা নদী ইউফ্রেটিস আর টাইগ্রিস, ফুরাত নদী আর দাজলা নদী, তার চারিদিকে একটা সাম্রাজ্য বা সভ্যতা গড়ে উঠল, সেটাই হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। তার মানে সভ্যতা গড়ে ওঠে কোথায়? সভ্যতা গড়ে ওঠেই মূলত নদীমাতৃক অঞ্চলে কাছাকাছি। কেন? কারণ যাতে বাণিজ্যিক সুবিধা হয়, তারপরে কৃষিকাজের সুবিধা হয়। সো মানুষ যখন কৃষি বিপ্লব তৈরি করলো বা কৃষি বিপ্লবে ঘটালো, সো মানুষ পশু পাখি, মানুষ মূলত খাদ্য উৎপাদন করা শিখলো। সো তখন মানুষ হচ্ছে চিন্তা করলো এমন জায়গায় বসবাস করার যেখানে সেচ দেওয়ার মতো অবস্থা আছে, পানি দেওয়ার মতো অবস্থা আছে। সো মানুষ এই কারণে নদীভিত্তিক অঞ্চলগুলোতেই মূলত সভ্যতা গড়ে উঠছে, বেশিরভাগ সভ্যতা। তো আজকের আলোচনা হচ্ছে এই যে মেসোপটেমিয়া সভ্যতা নিয়ে। মেসোপটেমিয়া সভ্যতাকে 4টা ভাগে বা 4টা পর্যায়ে ভাগ করা হয়। প্রথমটাকে, এগুলো হচ্ছে সুমেরীয় সভ্যতা, তারপরে আক্কাদীয় সভ্যতা বা অ্যাক্কাডিয়ান সিভিলাইজেশন, তারপর হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা, আমরা অনেকের নাম শুনছি, আরেকটা হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা এবং ক্যালডীয় সভ্যতা। সো আমি কিন্তু টোটাল 5টা সভ্যতার কথা বলছি বা 5টা পর্যায়ের কথা বলছি। এই 5টা পর্যায়ে মূলত একটা মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠছে এই 5টা পর্যায়ের মাধ্যমে, বা 5টা সভ্যতার মাধ্যমে একটা মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছে। তুমি জেনে অবাক হবা যে এই মেসোপটেমিয়া সভ্যতাই পৃথিবীর সবথেকে প্রাচীনতম সভ্যতা। এর আগে কোনো সভ্যতা আপাতত গড়ে ওঠে নাই, ধারণা করা হচ্ছে। তাহলে এই মেসোপটেমিয়া সভ্যতা মূলত 5000 খ্রিস্টপূর্বাব্দে গড়ে উঠেছিল। খ্রিস্টপূর্বাব্দ মানে খ্রিস্টের জন্মের পূর্বে। সো খ্রিস্টের জন্মের 5000 বছর পূর্বে গড়ে উঠছে। ওকে, সো আমরা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার যে 5টা পর্যায়, তার প্রথম পর্যায় নিয়ে আলোচনা করব। প্রথম পর্যায়কে বলা হয় সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা। তো সুমেরীয় সভ্যতায় কি হয়েছিল? সুমেরীয় সভ্যতায় মানুষ যাযাবর থেকে এই টাইগ্রিস আর ইউফ্রেটিস নদী বা ফুরাত আর দাজলা নদীর চারপাশে, এই যে দাজলা নদীর চারপাশে মানুষ বসবাস করা শুরু করলো। সো সুমেরীয় সভ্যতা থেকেই মূলত একটা সেটেলড সমাজ ব্যবস্থা গড়ে উঠলো। এর আগে মানুষ যাযাবর ছিল, সমাজ ব্যবস্থা গড়ে উঠলো। তো এই সুমেরীয় সভ্যতার মানুষজন চাকার আবিষ্কার করলো, তারপরে ওরা হচ্ছে সেচ কাজ উদ্ভাবন করলো, মানে সেচ দেওয়ার পদ্ধতি উদ্ভাবন করলো। তারপরে ওরা একটা বর্ণলিপিও তৈরি করছিল বা উদ্ভাবন করছিল। ওদের বর্ণলিপিকে বলা হয়তো এটা সম্ভবত কিউনিফর্ম, মানে হচ্ছে কিউনিফর্ম বর্ণলিপি ওরা উদ্ভাবন করছিল, অনেকটা বি শেপের আর কি বর্ণলিপিগুলো ছিল। সো ওদের উল্লেখযোগ্য অবদান হচ্ছে এই প্রথম ওরা বর্ণলিপি তৈরি করছে, ওরা লিখন পদ্ধতি আবিষ্কার করছে, ওরা চাকার আবিষ্কার করছে, ওরা সেচ কাজের
আবিষ্কার করছে বা সেচ পদ্ধতির। সো ওরা সেচ পদ্ধতি আবিষ্কার করছে, চাকার আবিষ্কার করছে, তারপরে বর্ণলিপি আবিষ্কার করছে। সো হিউজ একটা আবিষ্কার ওদের মাধ্যমে মূলত হয়েছে ওই তখনকার সভ্যতায়। তারপরে আসে হচ্ছে আক্কাদীয় সভ্যতা বা আক্কাডিয়ান সিভিলাইজেশন। তো আক্কাডিয়ান সিভিলাইজেশনকে বলা হয় পৃথিবীর প্রথম ইউনিফাইড সাম্রাজ্য বা সংগঠিত বা একত্রিত সাম্রাজ্য। কেন? কারণ হচ্ছে তখনকার সাম্রাজ্যের একজন সৈনিক ছিল সারগন কী করে, তখনকার সম্রাটকে হত্যা করে সিংহাসন দখল করে। তো এই কারণে সারগনকে বলা হয় সারগন দ্য গ্রেট। তো এই সারগন দ্য গ্রেট কী করলো, তখনকার সভ্যতার ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্রগুলোকে একত্রিত করে একটা বিশাল সাম্রাজ্য গঠন করলো। এটাই ছিল পৃথিবীর প্রথম ইউনিফাইড সাম্রাজ্য। তো আক্কাদীয়দের একটা বিশেষ ভাষা ছিল, সেটাকে বলা হয় তো আক্কাদীয় ভাষা। এই আক্কাদীয় ভাষা থেকেই মূলত পরবর্তীতে হচ্ছে ব্যাবিলন আর যে অ্যাসিরীয় সভ্যতা আছে তাদের হচ্ছে ভাষার মূল বেসটা তৈরি হয়েছে এই আক্কাদীয়দের সেই ভাষা থেকেই। সো এটা ছিল আক্কাদীয় সভ্যতার বৈশিষ্ট্য। তারপরে আক্কাদীয় সভ্যতার একটা সময় পতন হইল। এই পতনের পর তখনকার সমাজে বিশৃঙ্খলা, স্থবিরতা দেখা গেল। তো এই যে বিশৃঙ্খলা, স্থবিরতা বিশাল একটা বছর ধরে এটা চলল। তো এই যুগটাকে বলা হয় শূন্য বছর বা বা আরেকটা ইংলিশ নাম আছে, আমি ভুলে গেছি কীরকম একটা জানি নাম ছিল, শূন্য বছর বা কি, শূন্য বছর তো বাংলায় বলা হয়, কী যেন একটা নাম ছিল, অন্ধকার না ইংলিশ একটা নাম ছিল, ভুলে গেছি। যাই হোক, তো কেন এটাকে শূন্য বছর বলা হয়? কারণ এই 100 বছরের ঐতিহাস সম্পর্কে মানুষ কিছুই জানে না, কারণ কোনো সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। সো এটাকে এখানে বলা হয় শূন্য বছর। ওকে, এরপর আসি হচ্ছে 3 নম্বর যে সভ্যতাটা, পর্যায়ক্রমিক ব্যাবিলনীয় সভ্যতা। ওকে, তো ব্যাবিলনীয় সভ্যতার বৈশিষ্ট্য হচ্ছে এই সভ্যতাকে বলা হয় দ্য রুল অফ ল বা আইনের শাসনের সাম্রাজ্য বলা হয়। কেন বলা হয়? তো কারণ এই ব্যাবিলনীয় সভ্যতার সম্রাট ছিল হাম্মুরাবি। এই হাম্মুরাবি সর্বপ্রথম লিখিত আইন তৈরি করে। লিখিত আইনটাকে ছিল 282টা ধারা তৈরি করে, আইনের ধারা মূলত। এটাকে আইন বলে না, এটাকে বলা হয় কোড। এটাকে বলা হয় হাম্মুরাবির 282 কোড। তো এই কোডটা কি? সো এই কোডটা হচ্ছে তখনকার পারিবারিক, বাণিজ্যিক, কৃষিভিত্তিক, তারপরে ফৌজদারি যেসব নিয়ম আছে, এই নিয়মগুলোকে 282টা ধারাবন্ধে নিয়ে আসা হয়েছে। তো এই কারণে এটাকে বলা হয় হাম্মুরাবির 282 পেনাল কোড। হাম্মুরাবির পেনাল কোড, আইন কিন্তু বলা হয় না। কেন বলা হয় না? কারণ আইন হচ্ছে যেমন পরিবেশ সংরক্ষণ আইন, এখানে কি পরিবেশ নিয়েই বলা থাকে, পরিবেশের সংরক্ষণ নিয়ে যত আইন আছে সেগুলো বলা থাকে। কিন্তু
কোড হচ্ছে যেখানে সব ধরনের অপরাধ নিয়ে বলা থাকবে, ফৌজদারি অপরাধ, আরও যত অপরাধ, সব অপরাধ নিয়ে একসাথে বলা থাকবে বা আইন থাকবে, সেই এরিয়াকে বলা হয় কোড। সো সেটা ছিল হাম্বুরাবির 282টা কোড বা হাম্বুরাবির কোড, সেখানে 282টা ধারা ছিল। তো সো এই কারণে হাম্বুরাবি হচ্ছে ওকে। একটা বিষয় এখানে বলা হয়নি, সেটা হচ্ছে হাম্বুরাবির এই যে 282টা ধারা, তখন কিন্তু কাগজ ছিল না। সো তখন হচ্ছে এই পাথরে লিখত। সো এই 282টা ধারা এরা হচ্ছে পাথরে লিখিত ছিল, পাথরে লিখিত 282টা ধারা হাম্বুরাবির কোড। তারপরে 4 নম্বরে আসে হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা। অ্যাসিরীয় সভ্যতাকে বলা হয় অনেকটা মিলিটারি স্টেট, পৃথিবীর প্রথম মিলিটারি স্টেট। অনেকটা বলতে পারো তখন থেকেই মূলত তখনকার সম্রাট মিলিটারি গঠন করে বা ওলন্দাজ বাহিনী গঠন করে। তো এই ওলন্দাজ বাহিনী গঠন করে, দেন ওদেরকে অস্ত্র সজ্জিত করে। কিসের অস্ত্র? লোহার অস্ত্র। তার মানে প্রথম লোহার আবিষ্কার হয় এই অ্যাসিরীয় সভ্যতায়। প্রথম সামরিক বাহিনীতে প্রথম লোহার অস্ত্র ব্যবহৃত হয় এই অ্যাসিরীয় সভ্যতায়। তো এই কারণে এদেরকে বলা হয়, এই সভ্যতাটাকে বলা হয় মূলত মিলিটারি স্টেট। ওকে, সো তারপরে 5, তারপরে আসে হচ্ছে ক্যালদীয় সভ্যতা। ক্যালদীয় সভ্যতাকে বলা হয় অনেকটা নিউ ব্যাবিলিয়ন সিভিলাইজেশন বা নব্য ব্যাবিলনীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা। নব্য ব্যাবিলনীয় সভ্যতা বা ক্যালদীয় সভ্যতার তখনকার সম্রাটের নাম ছিল নেবুচাঁদ নেজার। তো এই নেবুচাঁদ-নেজার হচ্ছে এই যে তখন এই মেসোপটেমিয়া সভ্যতার এই যে সুমেরীয়, আক্কাদীয়, বেবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালদীয় সব তো এখানেই মেসোপটেমিয়া সভ্যতারই অন্তর্ভুক্ত। তো এই যে ক্যালদীয় সভ্যতার যে সম্রাট বা রাজা নেবুচাঁদ-নেজার, সো নেবুচাঁদ-নেজার হচ্ছে ইরানের এটা হচ্ছে পশ্চিম উত্তর, এই দিকে হচ্ছে এই ইরানকে যদি বিবেচনা করি, এটা হচ্ছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তো পশ্চিম উত্তর অঞ্চলের এক রাজার মেয়েকে বিয়ে করে ওর রাজ্যে নিয়ে আসছে। তো সেই রানী ওই পশ্চিম উত্তর অঞ্চলে ছিল মূলত সবুজ গাছপালায় ঘেরা, সেখানে বিভিন্ন ধরনের গাছপালা জন্মাইতো, ফুলের গাছপালা জন্মাইতো। তো সেখানকার বিয়ে করে নিয়ে আসে নেবুচাঁদ-নেজার। তো নেবুচাঁদ-নেজার রানী ছিল বা যাকে বিয়ে করছে এখান থেকে এখানে নিয়ে আসছে, সে ছিল তার নাম ছিল অমিতিশি, সম্ভবত অমিতিশি। তো এই অমিতিশির জন্য বা অমিতিশির যাতে লনলি ফিল না করে যে সে দূর দেশে চলে আসছে বাপের বাড়ি ছেড়ে, তো বাপের বাড়ি এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা থেকে দূরে সরে আসছে, এই কারণে কি করে তার রাজ্যে বিভিন্ন তার রাজ্যের ধাপে ধাপে, তার রাজ্যের ভিতরে উপরে ধাপে ধাপে হচ্ছে গাছপালা লাগানো শুরু করে বা ফুলের বাগান করা শুরু করে। সো বাইরে থেকে দেখলে মনে হইতো যেন উদ্যান আকাশে ভাসতেছে। তো এই কারণে নব্য ব্যাবিলনীয় সভ্যতা বা ক্যালদীয় সভ্যতার একটা সপ্তাশ্চর্য বা আশ্চর্য জিনিস ছিল, সেটাকে বলা হয়তো মানে এই প্রসাদটাকে বলা হয়তো ব্যাবিলনের শূন্য উদ্যান। ব্যাবিলনের শূন্য উদ্যান, এটাকে বলা হয়তো ব্যাবিলনের শূন্য উদ্যান। এটা ছিল পৃথিবীর প্রথম সপ্তাশ্চর্য, মানে আশ্চর্যজনক জিনিস।
তো এখন তো এই যে এই গাছগুলোকে পানি দিতে হইবে, সেচ দিতে হইবে, তাই না? তাহলে তা নাহলে তো বাঁচবে না। তো তখন রাজা কি করতো, সে হচ্ছে পাম্প পদ্ধতি আবিষ্কার করছে। তার মানে ক্যালডিয় সভ্যতায় প্রথম কিন্তু পাম্পিং পদ্ধতি আবিষ্কার হয়েছে। তো কি করতো, ইউফ্রেটিস নদী মানে ফোরাত নদী থেকে পাম্পিংয়ের মাধ্যমে ওরা হচ্ছে এই সেচ ব্যবস্থা সেচ কাজ পরিচালনা করতো এই ব্যাবিলনের শূন্য উদ্যানে। তো ওরা প্রথম পাম্পিং সিস্টেম আবিষ্কার করছে। তারপরে এই ক্যালডীয় সভ্যতার ওরা মূলত জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল, জ্যোতির্বিদ্যা এবং স্থাপত্যবিদ্যায়। তো এই কারণে ওরা হচ্ছে প্রথম সপ্তাহকে 7 দিনে ভাগ করলো, মানে সপ্তাহ যে 7 দিন এটা ওরা আবিষ্কার করলো, সপ্তাহ যে 7 দিন। তারপরের আবিষ্কারটা হচ্ছে ওরা একটা সময়কে, এই যে একটা দিনকে ওরা 24 ঘন্টায় ভাগ করলো, বা 24 ঘন্টা আবিষ্কার করলো, যে একটা দিন যে 24 ঘন্টা, এটাই ওরা প্রথমে আবিষ্কার করলো। 24 ঘন্টা বা 12 জোড়া, মানে ওই 12 দুগুণে 24, এরাই ওরা প্রথম আবিষ্কার করলো। তো সময় নিয়ে ওদের গুরুত্বপূর্ণ অবদান আছে। তো আমরা হচ্ছে এই মেসোপটেমিয়া সভ্যতার 5টা পর্যায় নিয়ে আলোচনা করলাম। এখন আমরা যাব হচ্ছে পৃথিবীর আরেক বিখ্যাত সভ্যতা, মিশরীয় সভ্যতা। আমরা ফ্রাউনের নাম শুনছি। ফ্রাউনেরকে বলা হইতো ফারাও। সো এটা ওরা ছিল মিশরীয় সভ্যতা। এই তো আমরা মিশরকে জানি, ইজিপ্ট, এ হচ্ছে মিশর। তো মিশরী যে সভ্যতাটা গড়ে উঠছে সেটা মূলত নীল নদকে কেন্দ্র করে গড়ে উঠছে। নীল নদকে কেন্দ্র করে একটা সভ্যতা গড়ে উঠছে, সেটাই ছিল মিশরীয় সভ্যতা। আমরা একটু আগেই দেখছিলাম যে এই যে মেসোপটেমিয়া সভ্যতার যে 2টা বিখ্যাত নদী টাইগ্রিস আর ইউফ্রেটিস, সে কি উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়, কিন্তু নীল নদ প্রবাহিত হয় দক্ষিণ থেকে উত্তর দিকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, নীল নদ প্রবাহিত হয় উল্টা, দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। এই যে আমরা বলছি যে এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে উত্তর পৃথিবীর ম্যাপে। ওকে, সো নীল নদে মিশরীয় সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে। মিশরীয় সভ্যতার সম্রাটদের বলা হইতো ফারাও, যাদেরকে আমরা ফ্রাউন নামে চিনি। ফারাও বলা হইতো সম্রাটদের। মিশরীয় সভ্যতা ছিল স্থাপত্যে এবং জ্যোতির্বিজ্ঞানে খুবই পারদর্শী। আমরা অলরেডি জানি তাদের স্থাপত্যবিদ্যার নিদর্শন হচ্ছে গিজার পিরামিড। গিজার বিখ্যাত পিরামিড। আর একটা হচ্ছে তাদের স্থাপত্যবিদ্যার নিদর্শন হচ্ছে স্পিংস অনেকটা হচ্ছে ওই যে সিংহের মতো একটা স্তম্ভ টাইপ আমরা দেখে থাকবো, যে স্তম্ভ টাইপ মুকুট পরা গিজার পিরামিডের পাশেই। সো এটা ছিল স্পিংস। সো এখান থেকে বোঝা যায় যে তারা স্থাপত্যবিদ্যায় কতটা পারদর্শী ছিল। তখন নীল নদের প্রচুর বন্যা হইতো। আর আমরা জানি বন্যা কী করে, পলিমাটি তৈরি করে, মাটি উর্বর করে। তো এই কারণে মূলত এই সাম্রাজ্যটা গড়ে উঠছে এই নীল নদকে কেন্দ্র করে। তো এই যে নীল নদের কারণে মূলত মিশরীয় সভ্যতাটাই তৈরি হয়েছে। সো এই কারণে অনেকে বিখ্যাত ঐতিহাসবিদ হেরোডোটাস বলেন যে মিশর হচ্ছে নীল নদের ধান। বিখ্যাত ঐতিহাসবিদ হেরোডোটাস এইটা বলছেন, নীল নদের ধান মূলত। ওকে, তো এই যে নীল নদে বন্যা হইতো, বার্ষিক একটা বন্যা হইতো। তো এই বার্ষিক বন্যা থেকে বাঁচার জন্য ওরা সময় নির্ধারণ করা শিখছিল, কখন বন্যা হয় এটা ওরা নির্ধারণ করা শিখছিল। তো এই কারণে ওরা কি করছে, একটা ক্যালেন্ডার তৈরি করছে। তার মানে পৃথিবীর প্রথম বর্ষপঞ্জিকা বা ক্যালেন্ডার ওরা আবিষ্কার করছে। ওরাই প্রথম বছরকে
বছর যে 365 দিনে যে এক বছর হয়, এটা ওরাই প্রথম আবিষ্কার করছে। ওরা এই এক বছরকে 12টা মাসে ভাগ করছে, এক একটা মাসকে ওরা 30 দিনে ভাগ করছে। এসব ওদেরই অবদান। সো এসব হচ্ছে ওরাই মূলত অবদান রাখছে। আর একটা কথা আমি হয়তো বলতে ভুলে গেছি, মিশরীয়দের বর্ণলিপি ছিল। বর্ণলিপি হচ্ছে ওটা, বর্ণলিপি বলা যায় না, ওটা চিত্রলিপি ছিল, মানে চিত্রের মাধ্যমে ওরা বর্ণকে প্রকাশ করতো। তো এই চিত্রলিপিটাকে বলা হয়তো হায়ারোগ্লিফিক, আমরা হয়তো নাম শুনে থাকি, বা পবিত্র লিপি ওরা বলতো আর কি। তো সো এটা গেল আমরা পার্ট ওয়ানে আমরা মূলত মেসোপটেমিয়া সভ্যতা আর মিশরীয় সভ্যতা নিয়েই আলোচনা করছি। একটা জিনিস আমি হয়তো বলি নাই বা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতায় কিন্তু পৃথিবীর প্রথম প্রাচীন মানচিত্র পাওয়া গেছে, যেটা হচ্ছে কার্টোগ্রাফির গুরুত্বপূর্ণ নিদর্শন। কার্টোগ্রাফি হচ্ছে মানচিত্র অঙ্কন বিদ্যা। সো পৃথিবীর প্রথম প্রাচীন মানচিত্র ওই ব্যাবিলনীয় সভ্যতাই পাওয়া গেছে। সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, পৃথিবীর প্রথম মানচিত্র, রেয়ার জিনিসপত্র। সো এই ছিল হচ্ছে আজকের আমাদের লেকচার বলো আর যাই বলো। সো তুমি যদি মধ্যপ্রাচ্যের এই মানচিত্রটা বুঝতে পারো, ইতিহাস তোমার জন্য মনে রাখা খুবই ইজি আমি মনে করি। সো মানচিত্রের মাধ্যমে মূলত ইতিহাসগুলোকে পড়তে হয়, তাহলে মাথায় থাকে। ওকে, বাই, দেখা হবে সামনের কোনো লেকচারে। ভালো থেকো, গুড বাই।